আগামীকাল 22শে অক্টোবর বুধবার ঢাকার সেনানিবাসে যেসব আর্মি অফিসাররা রয়েছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে, তাদের কালকে আইসিটিতে হাজিরা দেবার কথা। 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, তার মধ্যে 10 জন তারা রিটায়ার্ড অফিসার, তাদের কোনো ট্রেস করা যায়নি। 15 জন সার্ভিং অফিসারের মধ্যে একজন আত্মগোপনে চলে গেছেন, আর 14 জন বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। এখন আজকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে তারা আসলে আগামীকাল আইসিটিতে সারেন্ডার করবেন কিনা, যেহেতু আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করে প্রডিউস করতে আইসিটিতে। সুতরাং ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্তৃপক্ষ তাদের প্রডিউস করবে কিনা, এখন তাদের কিভাবে প্রডিউস করবে এটি নিয়েও কথা হয়েছে। মানে আইসিটির পক্ষ থেকে তাজুল বোধহয় বলেছে যে তাদের পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। তো সেনা কর্মকর্তাদের পুলিশ অ্যারেস্ট করবে কিনা এটা নিয়ে আরো প্রায় 1-1.5 সপ্তাহ আগে পুলিশের হেডকোয়ার্টারে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং পুলিশ স্পষ্টভাবে নিজেদের মধ্যে আলোচনায় জানিয়ে দিয়েছে যে তারা এটা পারবে না, তাদের পর্যাপ্ত লোকবল নেই। তার চেয়েও আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে এই সেনাবাহিনীকে হাতকড়া দিয়ে আইসিটিতে নিতে চাচ্ছে না। সুতরাং পুলিশ তাদের অ্যারেস্ট করে হাতকড়া দিয়ে আইসিটিতে নিয়ে যাবে, এটি আমার মনে হয় হয়তো কাল হবে না। আমি আরো শুনেছিলাম যে তারা হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্টনমেন্টে, যেখানে তারা বর্তমানে রয়েছে অফিসার্স মেসে, সেখান থেকে হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তারা অ্যাপিয়ার করতে পারে। আর আরেকটি বিকল্প হতে পারে যে সেনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাদের আইসিটিতে নিয়ে যেতে পারে, অথবা এর কোনোটাও নাও হতে পারে। আমি ঠিক এক্স্যাক্টলি আমি জানার চেষ্টা করিনি, কিন্তু যেভাবেই হোক এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই গুম খুন এইসব অভিযোগে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এই সব কিছু নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এবং কালকে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে আইসিটিতে প্রডিউস করে, তাহলে সেটা হবে সেনাবাহিনীর গালে জুতো দিয়ে আঘাত করার মতো একটা বিষয়। মানে চরম অপমান, অসম্মান, এবং এই বাহিনী ধ্বংসের যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে ধ্বংসের একটি চক্রান্ত চলছে, যে চক্রান্তের সাথে স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান পর্যন্ত জড়িত, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং জাতিসংঘ, আমি খুব অবাক হয়ে দেখছি যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে খুব বেশি নাক গলাচ্ছে। তারা গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি আন্দোলন, সেই আন্দোলনেও সেনাবাহিনীকে তারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করবার জন্য প্ররোচিত করেছিল, এবং তারা সেই টুলস হিসেবে ইউএন পিস কিপিং মিশনের যে আর্মি যায় সেটা দরকার হলে বন্ধ করে দেবে, এরকম একটা হুমকিও তারা সেই সময় সেনাপ্রধানকে দিয়েছিল। এবং আজকে আমরা দেখলাম গত সপ্তাহে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটা প্রেস কনফারেন্স করছে, এবং সেখানে হুমা খান নামে একজন উপস্থিত রয়েছেন। এই হুমা খান হলেন বাংলাদেশে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনে অফিস খোলা হয়েছে সেটার বাংলাদেশ অফিসের চিফ। তো একজন ইউএন কর্মকর্তা কি করে একটি বিতর্কিত ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে, তার চেয়ে আরো বেশি বিতর্কিত এই জামাতি যুদ্ধ অপরাধীদের আইনজীবী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সেখানে কথা বলেন। এই সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে যে একটা গভীর সংকট, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের খেলার মাঠ হয়ে গেছে, সেই মাঠে ইউএন এর একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট হলো যে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। এবং বাংলাদেশকে নিয়ে যেসব ভয়াবহ ষড়যন্ত্রের কথা আমরা মাঝে মধ্যে শুনছি, তার যদি অর্ধেক এমনকি সিকিভাগও বাস্তবায়িত হয়, সেটা হবে ভীষণ 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 মানে আমাদের সবার জন্য খুবই খারাপ। হ্যাঁ, যে বাংলাদেশের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ, ভারতের একটা অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার যে একটা মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আমেরিকার রয়েছে, সেটি থেকে তারা যে সরে এসেছে সেই লক্ষণ কিন্তু আমরা এখনো দেখছি না। সুতরাং সেনাবাহিনী একটা খুব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, এবং সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের দুই একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, যারা তাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা অন্তত সেনাবাহিনীর এই যে সময়ে তারা একটা স্ট্যান্ড নিবে। কিন্তু আমি জানি না তাদের রাজনৈতিক অবস্থান কি, যে সেনাবাহিনীকে যেভাবে অপমানিত, অসম্মানিত
এবং ক্ষমতাহীন করা হচ্ছে গ্রাজুয়ালি। তার ভবিষ্যতে যে কি হবে সেটা আসলে আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না। আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে এই সেনাবাহিনীর বা ডিজিএফআই বলেন, এদের কিন্তু খুব স্ট্রং লিগ্যাল টিম আছে, এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এই লিগ্যাল টিমের উচিত হবে প্রথমত হলো যে আইসিটিতে এই গুম খুন এগুলো বিচার করা যায় কিনা সেটি নিয়ে চ্যালেঞ্জ করা। দ্বিতীয় হলো যে আরো সম্প্রতি যে একটা একটা ক্লজ অ্যাড করে দিয়েছে যে কারো বিরুদ্ধে চার্জশিট মানে গঠিত হলেই সে আর সরকারি পদে থাকতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। এটা তো এটা তো খুবই ইললিগাল একটা কাজ। বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে আপনি তাকে সাজা দিয়ে দিচ্ছেন। তো সেটাও আমার ধারণা সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর লিগ্যাল টিমের এটা নিয়েও চ্যালেঞ্জ করা উচিত। আমি যতদূর খবর পেয়েছি আমার একজন পরিচিত আইনজীবীর মাধ্যমে যে তার এই মানে আর্মির লিগ্যাল টিমগুলো এটা নিয়ে কয়েকদিন ধরেই কাজ করছে এবং তারা বেশ লম্বা লম্বা সাবমিশন তৈরি করেছে। এখন তারা চাইলে রিট করতে পারে হাইকোর্টে আইসিটির অনেক আইসিটি তো বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল। সে ৭১ সালের মুক্তিযুদ্ধের অপরাধী যারা, যে মানবতা বিরোধী অপরাধ করেছিল যারা, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল যারা, তাদের বিচারের জন্য করা হয়েছিল। সেখানে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অবৈধ ইউনূস সরকার যেটা করছে, এবং খুবই অবাক হলো যে এই যে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের আমলে পান থেকে চুন খসলে চিৎকার করে উঠতো, গত ১৪-১৫ মাসের ইউনূস রেজিমে যে এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এত হত্যা, এত খুন, এত গুম, গণমাধ্যমের স্বাধীনতা গলা টিপে ধরা হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি। সো জাতিসংঘের যে ম্যান্ডেট, একটা দেশের তার যে অবস্থান, বাংলাদেশে এসে জাতিসংঘ সেটা সম্পূর্ণ খুইয়ে ফেলেছে। এবং জাতিসংঘ নিয়ে আরো কিছু কথা বলবো। অনেকেই আমার মনে হয় যে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে কথা বলি তাদের সবার মিলে কথা বলা উচিত। আমিও কাজ শুরু করেছি তার জাতিসংঘের বাংলাদেশে বিতর্কিত ভূমিকা নিয়ে, এবং জাতিসংঘ যেটা বাংলাদেশে করছে সেটা তার নিজের ম্যান্ডেটের বিরুদ্ধে। জাতিসংঘ তো এই কাজটা করতে পারেন, এবং সেনাবাহিনী ধ্বংসে জাতিসংঘের এই ভূমিকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দেখা যাক কাল কি হয়। সেনাপ্রধান ওয়াকার তিনি তো অলরেডি বাহিনীটাকে একেবারে খাদের কিনারে নিয়ে আসছেন। এখন দেখা যাক বাহিনীটাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেন, নাকি তিনি শেষ মুহূর্তে হলেও সেনাপ্রধান হিসেবে কিছু করবেন। যদিও ব্যক্তিগতভাবে আমি জেনারেল ওয়াকার খানের উপরে আদৌ আস্থা রাখতে রাজি নই। প্রিয় বন্ধুরা, আপনারা জানতে চেয়েছিলেন, আমি আমার মতামত এবং বিশ্লেষণ এবং কিছু সম্ভাবনার কথা বললাম। দেখা যাক আগামীকাল কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। ভূ রাজনীতির এক জটিল খেলায় ট্রাম্প বনাম মোদি, কে জিতবে কে হারবে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিশেষ করে জ্বালানি কূটনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক প্রকার বেশ কয়েক মাস যাবৎ টান উত্তেজনা টানাপোড়েন চলছেই। আমরা দেখছি এই বুঝি সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে, আবার এই বুঝি সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্প গত 3-4 দিন আগেও বললেন যে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়ান তেল তিনি আর কিনবেন না। আবার ভারত পরক্ষণেই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ফোন আলাপি হয়নি। আবার গতকালকে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা যদি এটি বলে থাকে যে ফোন আলাপি হয়নি, মোদি আমাকে প্রতিশ্রুতি দেয়নি, এটি বলে থাকে, তাহলে তাদের উপর শুল্কের খড়গ আরো বেড়ে যাবে। আপনারা জানেন যে শুধুমাত্র জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের শুল্কের পরিমাণ, যে পরিমাণ নির্ধারিত ছিল 25%, শুধুমাত্র রাশিয়ান তেল ক্রয়কে কেন্দ্র করে 25% জরিমানা তার সাথে যুক্ত হয়েছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 50%। এই জটিল সমীকরণের মধ্য দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক যাচ্ছে, চলছে। যদিও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা তাদের মধ্যে যে টান উত্তেজনা আছে এটি দূর করবার জন্য প্রতিনিয়ত আলাপ আলোচনা চলছে, কিন্তু এই আলাপ আলোচনার মধ্যে মনে হচ্ছে যে এই বুঝি সম্পর্ক ভালো, এই বুঝি সম্পর্ক আবার ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে।
এই যখন ভারত এবং যুক্তরাষ্ট্রের অবস্থা, তখন বিশ্বের 3 মহাদেশে এক জটিল ভূ রাজনৈতিক খেলা চলছে। এ খেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে রেখেছেন সবচেয়ে শক্তিশালী কার্ড। তুলনামূলক স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল প্রতাপশালী পৃথিবী মোড়ল, তার থেকে তুলনামূলক দুর্বল অবস্থানে থেকেও খেলার মাঠে ব্যাটিংয়ে টিকে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাইছেন পুরো বাজিটাকে জিততে, আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক দৃষ্টিতে দেখছেন সবার চালচলন। এ খেলার মূল বাজি রুশ অপরিশোধিত তেল। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এ তেল যাচ্ছে ভারত ও চীনে। ট্রাম্প এখন সেটা বন্ধ করতে চান এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ওয়াশিংটনের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চান। অবশ্য ইতিমধ্যে ট্রাম্প একটি জায়গায় সফল হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনে থাকতে পারবেন হয়তো। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়া থেকে তারা তেল কিনবে না। আগামী 2028 সালের 1 জানুয়ারির মধ্যে তেল ক্রয় কমিয়ে দেবে। তবে বৈশ্বিক জ্বালানি বাজারে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ কিংবা টোটাল ইউরোপের প্রায় 50টি দেশ, যেটি হোক, তাদের যে জ্বালানি চাহিদা তার তুলনায় চীনের চাহিদা আকাশচুম্বী কিংবা ভারতের চাহিদা আকাশচুম্বী। আপনি জনসংখ্যার বিচার বলেন যদি, তাহলেও ইউরোপের সবকটা দেশ, 50টা দেশের জনসংখ্যা মাত্র ম্যাক্সিমাম 75 কোটির মতো। আর আপনি ভারতের জনসংখ্যা জানেন কিংবা চীনের জনসংখ্যা জানেন। ভারতের জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি, কিন্তু চীনের জ্বালানি ব্যবহার সবচেয়ে বেশি, কারণ চীনের অর্থনীতি বড়, চীনের প্রযুক্তি, কলকারখানা, উৎপাদন অনেক বেশি। ইউক্রেনে রুশ অগ্রাসনের পর থেকেই তেলের বাজারে ভারত মস্কোর অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলো এড়িয়ে গেলেও ভারত সস্তা দামে রুশ তেল কিনছে, যা ঘরোয়া জ্বালানির দাম স্থিতিশীল রাখতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে। ভারতকে যথেষ্ট ছাড় মূল্যে রাশিয়া তেল দেয়, সেই জায়গা থেকে ভারত এই সুবিধাটা নিতে পেরেছে। বাইডেন প্রশাসন এ নিয়ে মাঝে মধ্যে সমালোচনা করলেও বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতার স্বার্থে বিষয়টি মেনে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে বেশ নড়ে চড়ে বসেছে। রুশ তেল কেনার অপরাধে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। আমি শুরুতেই যেটি বলছিলাম, এ নিয়ে দুই দেশের মধ্যে বেশ উত্তেজনা চলছে। অনেকে বলছেন এতে ট্রাম্প মোদির বন্ধুত্ব হয়তো শেষ হয়ে গেছে। অবশ্য ট্রাম্প দাবি করেছেন ভারত আর রুশ তেল কিনবে না, কিন্তু প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি ব্লাফ দিচ্ছেন, না সত্যি মোদির কাছ থেকে এই আশ্বাস পেয়েছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে? ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে, এটার জন্য আমি অসন্তুষ্ট ছিলাম, কিন্তু মোদি আমাকে আশ্বাস দিয়েছেন তারা আর রুশ তেল কিনবে না। এটা বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করাতে যাচ্ছি। তবে প্রশ্ন দুটি থেকেই যায়। প্রথমত, মোদি কি সত্যিই এমন প্রতিশ্রুতি দিয়েছেন? বিশ্বের সবচেয়ে বড় রুশ তেল আমদানিকারক চীন কি যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলবে? চীন প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল আমদানি করে, যার একটি বড় অংশই আসে রাশিয়া থেকে। 2023 সালে রাশিয়া সৌদি আরবকে ছাড়িয়ে চীনের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী হয়। এটি প্রমাণ করে পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কো বেইজিং সম্পর্ককে আরো শক্ত করেছে। চীন ট্রাম্পের বক্তব্যকে একতরফা ও অর্থনৈতিক জবরদস্তি বলে উড়িয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে। ভারতের প্রতিক্রিয়া ছিল অনেকটা সতর্ক। দিল্লি জানিয়েছে রুশ তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তা ও দামের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্প ও মোদির মধ্যে সত্যিই ফোনালাপ হয়েছিল কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও সরবরাহ নিশ্চিত করাই আমাদের নীতির মূল লক্ষ্য। এজন্য আমরা উৎস বৈচিত্র্য বজায় রেখে বাজার পরিস্থিতি অনুযায়ী তেল আমদানি করি। এই স্পষ্ট মন্তব্যের পর অনেকে প্রশ্ন তুলেছেন, ফোন আলাপ আদৌ হয়েছিল কিনা এবং হয়ে থাকলে মোদি সত্যিই কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা। মস্কো অবশ্য স্পষ্ট জানিয়েছে ভারত তাদের জ্বালানি নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার। রুশ সরকার বলেছে ভারতের অর্থনীতির জন্য রুশ তেল অপরিহার্য। আমরা ভারত সরকারের নীতিকে সম্মান করি এবং তেল গ্যাস খাতে সহযোগিতা চালিয়ে যাব। উল্লেখ্য, একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাই চেয়েছিল যে ভারত রুশ তেল কিনুক, যাতে বৈশ্বিক তেলের দাম
বেড়ে না যায়। ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমরা রুশ তেল কেনা নিষিদ্ধ করিনি, বরং মূল্যসীমা নির্ধারণে ভারতকে সহায়তা করতে বলেছিলাম। ভারত ঠিক তাই করেছে। এখন এই প্রশাসন বলছে ভারত নাকি রাশিয়ার যুদ্ধ যন্ত্রে অর্থ যোগাচ্ছে।